জন্য তাদের ফ্লেক্সিবল টাইমে তাদের মতো করে হয়তো তাদের সাথে আলোচনা করে আমাদের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে যাওয়া যায়। আমি একটা বিষয় হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে চাইল্ড প্রোটেকশন। আমরা দেখছি প্রতিদিন কিভাবে শিশুরা নির্যাতিত হচ্ছে, সেখানে তাদের প্রতি সহিংসতার পরিমাণটা প্রতিদিন কিভাবে বাড়ছে, যেটা আসলে আমাদের সবার প্রত্যেকের মনোযোগ দেওয়া প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বছরে মিনিস্ট্রি অফ চিলড্রেন অ্যান্ড ওমেন অ্যান্ড চিলড্রেন যে মিনিস্ট্রি আছে সেখানে বাজেটটা কমেছে। এবং আমরা যেটা অনেক বছর ধরে মানে আমাদের একটা দাবি ছিল যে শিশুদের জন্য একটা আলাদা ডিরেক্টরেট করা, যদিও সেটার হয়তো আরো ইনভেস্টমেন্টটা বাড়বে, কিন্তু তারপরে আমরা মনে করি যে আমাদের শিশুরাই হচ্ছে সামনে আমাদের ভবিষ্যৎ। তাদেরকে নিয়ে যদি আমরা চিন্তা না করি, তারা যদি এই ধরনের সহিংসতা, মানসিক নির্যাতন, নিপীড়নের মধ্যে দিয়ে যায়, আমরা আসলে সামনে একটা মানে ভালো একটা আমাদের ফিউচার আমরা দেখি না। সে কারণে আসলে আমাদের ইনভেস্ট করতে হবে শিশুদের জন্য, যাতে উপজেলা, জেলা এবং তৃণমূল পর্যায়ে আমরা পর্যাপ্ত পরিমাণ বাজেট রাখতে পারি শিশুদের প্রতি সহিংসতা রোধ করার জন্য, যেটা রিফ্লেকশন আমরা আসলে বাজেটে খুব একটা পাইনি। আরেকটা যেটা হচ্ছে যে ডে কেয়ারের কথা বলা হয়েছে, অনেক ডে কেয়ার হবে, 80টার মতো ডে কেয়ার তৈরি করা হবে সামনে, যেটা কিনা হচ্ছে যে যারা কর্মজীবী নারী আছেন তাদেরকে সুবিধা দিবে, এবং সেখানে হয়তো সেই শিশুরা কিছু পড়াশোনার সুযোগ পাবেন। কিন্তু এই 80টা ডে কেয়ার সেন্টার যে হবে, সেটা যেন এই তৃণমূলে যারা আছেন, যারা পিছিয়ে আছেন, তাদের শিশুরা সেই সুযোগগুলো পায়, সেটা আসলে আমাদের বিবেচনা করতে হবে এবং দেখতে হবে। শুধু মানে খুব পাবলিক মানে খুব পশ এরিয়ায় বা হয়তো সরকারি অফিসের কাছাকাছি ডে কেয়ার গুলো হলে হবে না। সেই ডে কেয়ারে যেন আমাদের গার্মেন্টস কর্মীরা তাদের শিশুদেরও যেন সেই সুবিধাগুলো পায়, সেটা নিয়ে যেন আমরা ইয়ে করি। আরেকটা যেটা হচ্ছে যে রাশেদ আপা আছেন, রাশেদ আপা আমি জানি অবশ্যই এই বিষয়টা বলবেন। আমরা PDP 4 এর যে ধরনের গ্যাপ দেখেছি, যে ধরনের দুর্বলতা দেখেছি, যে প্রায় আমাদের যত বাজেট ছিল মনে হয় 2/3 আমরা সেই কাজগুলো করতে পারিনি। হ্যাঁ, PDP 4 এ সামনে যেহেতু PDP 5 নিয়ে কাজ শুরু হবে, জুলাই 2026 থেকে কাজ শুরু হওয়ার কথা। তো সেখানে আসলে আমাদের যে বাজেটটা আছে সেটা যেন বাস্তবায়ন ঠিক মতো হয়, সেটার মনিটরিং যেন ঠিক মতো হয়। এবং আমরা 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 হ্যাপি যে শিক্ষা খাতে বাজেট বেশি হয়েছে, কিন্তু সেখানের কম্পারিজন গুলো দরকার, যে কনস্ট্রাকশনে কতটুক যাচ্ছে, পে স্কেলে কতটুক যাচ্ছে, আসলে শিশুদের লার্নিং আউটকাম বাড়ানোর জন্য কতটুক বরাদ্দ, সে অ্যানালিসিসটা করা দরকার। এবং ওভারঅল PDP 5 এর যে মনিটরিং, বাস্তবায়ন, সেক্ষেত্রে আমরা সিভিল সোসাইটিতে আমরা যারা কাজ করছি, আমরা আমাদের টেকনিক্যাল এক্সপার্টিস গুলো দিতে পারি, আমরা আমাদের যে অন্যান্য যে রিসোর্স গুলো আছে সেগুলো আমরা দিতে পারি। সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে বাজেট হয়েছে সেখানে প্রায় 20টা মন্ত্রণালয় বা 20টা ডিরেক্টরেটে শিশুদেরকে নিয়ে বাজেট রাখা হয়েছে, আলোচনা করা হয়েছে। কিন্তু শিশুদের জন্য যে বাজেট, শিশুদের চিন্তা করে কোনো ফ্রেমওয়ার্ক যদি করা হয়, সেই বাজেটকে আসলে শিশুদের লেন্সে যদি আমরা দেখি, সেভাবে আসলে কোনো ক্লিয়ার রিফ্লেকশন নাই। পুরো বাজেটে আসলে শিশুরা ইনভিজিবল। তো সেটা নিয়ে আসলে সামনে আরো কি করা যায়, সেটা নিয়ে হয়তো আমরা সামনে আরো শুনতে পারি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ তাজিন। একসময় আমরা চাইল্ড বাজেট নিয়ে কথা শুনছিলাম, এখন আর এগুলো এটা শুনি না। থ্যাংক ইউ। এরপরে আমরা আরেকটি জায়গায় যাচ্ছি যেটাও খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রস কাটিং, সেটা হলো জ্বালানি। আমি ডক্টর ইজাজ হোসেন, আপনারা সবাই চিনেন তাকে, জ্বালানি বিশেষজ্ঞ এবং সাবেক অধ্যাপক বুয়েট। ইজাজ, প্লিজ। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এনার্জিটা এমন একটা জিনিস, এটা তো সবকিছুকে এফেক্ট করে, এবং সবকিছুকে যখন এফেক্ট করে তখন যারা উপর দিকের আছে, নিচের দিক, সবাই এফেক্টেড হবে। এখন সবকিছুতে বলা যাবে না, ঠিক না? তাকে নিয়ে গুছিয়ে বলার জন্য
আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই যে যত রকম সমস্যা আমাদের গত 3 বছর ধরে আমরা দেখছি, এখানে ডক্টর দেবপ্রিয় আই হ্যাভ নোটিস যে সবসময় এইসব জায়গায় সে বক্তৃতায় বলে যে ব্যাংকিং সেক্টর আর এনার্জি সেক্টর এই দুটা বলে তারপরে সে অন্য কিছু বলে, অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড দ্যাট। হ্যাঁ, যে আমাদের ব্যাংকিং সেক্টর এনার্জি সেক্টরে যতখানি ক্ষতি হয়েছে এইটা প্রথমে না কারেক্ট করলে নাথিং ওয়ার্কস। এরপর নাথিং, ইউ ক্যানট হ্যাভ ইনভেস্টমেন্ট, ইউ ক্যানট হ্যাভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে এনার্জিকে না ঠিক করে। বাট কেন জানি মনে হচ্ছে যে এই জিনিসটা আমাদের নীতি নির্ধারকদের মধ্যে কমপ্লিটলি ঢুকছে না। ফর এক্সাম্পল, ইন্টারিম গভর্নমেন্ট যে জিনিসটা করলো 1.5 বছরে, কি করলো? মানে দে জাস্ট লেফট ইট, যেই অবস্থায় তারা পেয়েছে ঠিক সেই অবস্থায় রেখে দিয়েছে। এখন এই গভর্নমেন্টের সেগুলো কারেকশন করতে হবে। এই কারেকশন কথাটাই আমি এখন আমাদের অর্থমন্ত্রী যেটা দিয়ে স্পিচটা আরম্ভ করেছে, উনি বলেছেন যে এইটার কারণ হচ্ছে আনপ্ল্যান্ড পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর। আনপ্ল্যান্ড, ঠিক আছে? তাহলে শব্দটা আনপ্ল্যান্ড যখন বলেছে, দেন লজিক্যালি পিপল উইল আস্ক, সো ওয়্যার ইজ দ্য নিউ প্ল্যান? হ্যাঁ, আপনি যে কারেক্ট করবেন, ওয়্যার ইজ দ্য নিউ প্ল্যান? আমরা জানি আইইপি এমপি একটা পাওয়ার সেক্টরের মাস্টার প্ল্যান আছে। দিস ওয়াজ গ্রেটলি ডিসক্রেডিটেড, আমরা কেউ এটা পছন্দ করি নাই, সবাই ক্রিটিসাইজ করেছে। ইন্টারিম গভর্নমেন্ট এসেও বলেছে না না, এটার মধ্যে অনেক কিছু রং আছে, এটা আমরা ফেলে দিলাম। তারপরে ঠিক যাওয়ার কিছুদিন আগে তড়িহড়ি করে তারা আরেকটা প্ল্যান করলো, যেটা ওনারা নিজেরাই অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করলেন না এবং ওইটা রেখে গেলেন। তারপরে যে কি হলো, এই যে আমি যেটা বলছি, এখন যে 3 মাসের মধ্যে হলো ওনারা যে বাজেটটা দিয়েছে, আমি কিন্তু বুঝতে পারছি না যে বাজেটটা কিসের ভিত্তিতে, ওনারা কি করতে চাচ্ছেন। আমি জানি যে সিভিল সোসাইটি, এনজিও, অনেক রকম প্রেশার ওনাদের উপরে ছিল। তো ওনারা এই প্রেশার থেকে যতগুলো জিনিস পায়, ভালো ভালো জিনিস উঠিয়ে উঠিয়ে, হ্যাঁ, যেরকম সবাই শুনতে চায় রিনিউয়েবল এনার্জির উপরে চলে যাবে, ওনারা এগুলো তুলে তুলে ধরে দিলেন। এবং যে কথাটা অনেকেই বলছে, কেন জানি আমার মনে হচ্ছে ওনারা যে মেগা প্রজেক্ট থেকে সরে এসেছে, এইটার কিন্তু আমি আভাস পাচ্ছি না। হ্যাঁ, আমাদের বাজেট আভাস পাচ্ছি না। ওই বড় বড় প্রজেক্ট, ওই বড় সেকেন্ড রিফাইনারি, তো এইটা সেইটা, আমার কথা যে সবকিছুরই প্রয়োজন আছে। হ্যাঁ, দেখেন, এনার্জিতে কিন্তু অ্যাকচুয়ালি বাজেট লাগে না। ইউ ডোন্ট নিড এনার্জির জন্য বাজেট, বিকজ এনার্জি ইজ এ সার্ভিস। আপনি যদি ভালো করে পুরো সেক্টরটাকে চালাতে পারেন, তাহলে কিন্তু তাদের কোনো বাজেট লাগে না, বিকজ ইট ইজ এ সার্ভিস। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে যেরকম করে হয়, ইট শুড রান প্রফিটেবলি, ঠিক না? প্রফিটেবলি যদি রান করে, তাদেরকে তো বাজেট দেওয়ার দরকার নাই, তারা লোন নেবে। হ্যাঁ, আপনি কম দামে দিতে পারেন তাদেরকে, লোন নেবে। এবং দেখেন, আমাদের সব গোলমাল যেগুলো হয়েছে, যে বড় বড় যে প্রজেক্টগুলো হয়েছে, ইনভেস্টমেন্ট, দে আর অল প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, ঠিক না? এই প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টগুলোকে এমন ভাবে ঢুকিয়েছে যে ওগুলা ক্যাপাসিটি চার্জের কারণে এখন আমাদের গলায় একটা ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, তো ওদের তো টাকা লাগে নাই, এই যে এতগুলা বিলিয়ন্স অফ ডলার ইনভেস্টমেন্ট হয়েছে, লাগে নাই। যদিও আমাদের কয়েকটা আছে নিজস্ব প্রজেক্ট, যেরকম রূপপুরে আমাদের লাগছে, আমাদের টাকাটা দিতে হচ্ছে। ইনফ্যাক্ট এইবার রূপপুরের ইয়েটাই হচ্ছে নিয়ারলি 50%, এই যে এনার্জি সেক্টরে। তাহলে এই যে নিচের দিকের যে জিনিসপত্র তাদের করতে হবে, সেগুলোর ইয়েটা কোথায়? হ্যাঁ, সেইগুলো তো টাকাটা নাই। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যেহেতু আমাদের এখানে যাদের নিয়ে ডিসকাশন হচ্ছে, এগুলো তো উপর দিকের জিনিস, বাট লাইক আই সেড, এটা সবাইকে এফেক্ট করে। ইলেকট্রিসিটির ব্যাপারে যে জিনিসটা দেবপ্রিয় বললো যে জাস্ট বলবে, আমি ওইভাবে প্রিপেয়ার ছিলাম না, বাট গুড হি পয়েন্টেড আউট যে আমি কিন্তু অ্যাকচুয়ালি সাবসিডি পছন্দ করি না। হ্যাঁ, কারণ সাবসিডি কোথায়, কিভাবে, কে পাচ্ছে, এটা যদি আমরা ঠিক মতো নির্ণয় না করতে পারি, তাহলে এটা অপচয়ই হয়। হ্যাঁ, আমি বলছি না যে গ্রামের লোকরা এবং ওরা যারা ইয়েতে প্রান্তিক লেভেলে আছে, যারা 50 and 75 ইউনিট ব্যবহার করছে, তারা অপচয় করছে। বাট দেখেন, আমার যদি কনজাম্পশন 150 ইউনিট হয়, আমি ওখানে গিয়ে আমার ছেলেকে একটা দেখায় 2টা কানেকশন করে দিলাম, তো আমি ওখানে আমি পেয়ে গেলাম। হ্যাঁ, ওই প্রান্তিক আমি পেয়ে গেলাম নিম্ন যে লেভেলে, দরকার হলে 3টা কানেকশন দেখালাম। তারপরে এখন যেটা হচ্ছে, ওইখানে আমরা ইজি বাইক যেগুলো বলি, ইলেকট্রিসিটি, এইগুলো চার্জিং হচ্ছে। হ্যাঁ, এই চার্জিং গুলো হচ্ছে এবং ওগুলো তো একেবারেই ইলিগাল। রাত 12টার সময় পিক থাকে এনার্জি কনজাম্পশনের। এটা কি করে হয়? বিকজ এই সব চার্জিং হয়, এইসব চার্জিং। হ্যাঁ,
তার মানে এর মধ্যে তো ভূত ঢুকে গেছে। হ্যাঁ, এর মধ্যে ভূত, এটাকে যেটা বলছে, তাহলে আমরা এখানে এনার্জি কার্ড দেয়া হোক, তাহলে একটা ওইভাবে করুক। বাট আমি কিন্তু আই হ্যাভ অলওয়েজ বিন ইন সাপোর্ট ফর এলপিজি কার্ড। এলপিজি কার্ডের ব্যাপারে আই হ্যাভ অলওয়েজ বিন ইন সাপোর্ট। কারণ আমরা সবকিছু দিয়ে করছি, আমরা এনার্জি বলতে এটা বুঝাই ওইটা বুঝাই, কিন্তু কুকিং ফিউল উই নেভার হ্যাড এ পলিসি ইন বাংলাদেশ। লোকরা কি দিয়ে রান্না করবে? কিছুদিন আগে একটা যে অরাজকতার সৃষ্টি হলো, এলপিজির যে অভাব হলো, আপনারা দেখেছেন লোকের কি অবস্থা হয়। শহরের লোকরা, আমি ন্যাচারাল গ্যাস পাচ্ছি না, আমি টাকা আছে, আমি এলপিজি কিনতে পাচ্ছি না, লোকরা কেরোসিন বেচে, অনেক নাকি ইলেকট্রিক কুকার নাকি বিক্রি হয়েছে ওই পিরিয়ডে। এবং একজন আমাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলল যে দেখেন এনার্জির যে অবস্থা, আমার ইন্ডাস্ট্রিতে আমার নিজস্ব ক্যাপটিভ জেনারেশন আছে, আমি গ্রিড থেকে ইলেকট্রিসিটি নিচ্ছি, আমার ডিজেল জেনারেটর আছে, এখন আমি এলপিজি ইউজ করা আরম্ভ করেছি, আমি সোলার লাগাচ্ছি, আমি ব্যাটারি দিচ্ছি, 6টা জিনিস দিচ্ছি, তাও আমি ম্যানেজ করতে পারি না। তো আমাদের কুকিংও কি তাই হবে? আমি তো মনে করি আমাদের কুকিংও কি তাই হবে। এবং প্রান্তিক লেভেলে, আমাদের গ্রাম লেভেলে কিন্তু দে আর এফেক্টেড। এখন কিন্তু সবাই কিছু না কিছু এলপিজি ব্যবহার করে। আর এইবার কিন্তু দেখেন এলপিজি সিলিন্ডারের উপরে একটা ট্যাক্স বসায় দেওয়া হলো। কেন যে এলপিজি সিলিন্ডারের উপরে সবাই এই যে আমাদের গভর্নমেন্টের এরকম চোখ পড়ে? আমি তো মনে করি প্রত্যেকটা এলপিজি সিলিন্ডারের সাথে আর এলপিজির জন্য 200 টাকা পর্যন্ত আমাদের ভর্তুকি দেওয়া উচিত। স্পেশালি শহরের লোকরা তো অন্য কিছু দিয়ে রান্না করতে পারবে না, কাঠ দিয়ে কিংবা খড়কুটা দিয়ে রান্না করতে পারবে না। সো আমাদের উই নেভার হ্যাড এ পলিসি অফ কুকিং ফিউলের পলিসি আমরা কখনোই করি নাই। ট্রান্সপোর্ট সেক্টর ইজ অ্যানাদার, যেটা আমাদের কারণ আমাদের ঢাকা শহরে অনেক লোক বাইরে থেকে কাজ করতে আসে। তো ট্রান্সপোর্ট সেক্টর যদি এফেক্টেড হয় এই ফিউলের কারণে এইসব জিনিসে আমাদের লক্ষ্য রাখতে হবে এগুলো কিভাবে। আরেকটা জিনিস লাস্ট আমি বলতে চাচ্ছি, সোলার ইরিগেশন এখন একটা বিজনেস মডেল আমরা করতে পারলাম না, মুখে বলে যাচ্ছি যাতে করে তো গ্রামবাসীরা অনেক ক্ষেত্রে তারা কি বলে সাংঘাতিক রকম অসুবিধায় পড়েছে, যে করেছে তারপরে ব্যবহার করতে পারে নাই। হ্যাঁ, ওর এখন দেখা যাচ্ছে অনেক সময় বেশি টাকা দিতে হচ্ছে। তো এইসব জিনিসপত্রগুলোকে আমরা যদি ঠিক করতে পারি, তাহলে আমি মনে করি যে এনার্জির ব্যাপারটা এই সবচেয়ে, বাট অ্যাট দি এন্ড আই উইল লাইক টু এনার্জি ইজ এ বিজনেস, এনার্জি শুড বি ট্রিটেড অ্যাজ এ বিজনেস। হ্যাঁ, সাবসিডি দিতে হবে, বাট ওই সাবসিডিটা টার্গেটেড ভাবে দিতে হবে। ধন্যবাদ ডক্টর এজাজ, অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলেছেন, থ্যাংক ইউ। এবার আমরা আসছি হলো আশরাফুন নাহার মিষ্টি, উনি নির্বাহী পরিচালক উইমেন উইথ ডিসএবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। মিষ্টি প্লিজ। ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বাজেট যখনই হয় আমরা খুব অপেক্ষা করি যে বাজেটে আমাদের জন্য কি আসছে, এবং আমরা সবসময় যেটা দেখতে পাই যে সরকার যখন বাজেট পরবর্তী 1 বছরে কথা বলেন যে প্রতিবন্ধী মানুষদের জন্য কি করেছে, তারা খুব বেশি রেফারেন্স নিয়ে আসেন যে তারা ভাতা বাড়িয়েছেন, ভাতা দিচ্ছেন। আসলে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামে যে বাজেটটি হয়েছে, বাজেটটা আমাদের কাছে ভীষণ রকমের অপ্রত্যাশিত। যদিও বিগত কয়েক বছরের তুলনায় এই বাজেটে আমরা অনেক কিছু পজিটিভ পেয়েছি। তো যেহেতু ভাতার কথা বলছিলাম, ভাতা দিয়ে শুরু করি। আমাদের প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষা উপবৃত্তি কর্মসূচি আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে। আমি একটু টাকার অ্যামাউন্টে বলে যাই, তাহলে সুবিধা হবে। আমাদের 25-26-এ ছিল 38,45,000 কোটি টাকা, এবার হয়েছে সেটা 47,15,000 কোটি টাকা। তো এটা আসলে আগে পেত 35 লাখ প্রতিবন্ধী মানুষ, এবছর পাবে 39 লক্ষ প্রতিবন্ধী মানুষ। এবং ভাতার পরিমাণ বাড়িয়েছে 100 টাকা, আগে ছিল 900 টাকা, এবার হয়েছে 1000 টাকা। নিউরো ডেভেলপমেন্ট ট্রাস্ট সুরক্ষা একটা আগে ছিল 39,000 টাকা, এবার 40,000 টাকা। শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে ছিল 22 লক্ষ টাকা, এবার এসছে 15 লক্ষ কোটি আর কি, সরি